নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 10 তারিখ মঙ্গলবার। জানাবো আজকে 30টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। যেন স্পাইডারম্যান, জ্ঞানেশ কুমারের ধমক পর্ব শেষে মমতা বললেন মূর্খের স্বর্গে বাস করছে। সেলিমের একেবারে ডান পাশে বৈঠক করলেন সিইসির সঙ্গে। মাত্র কয়েক মাসের মধ্যে উত্থান কে এই আফরিন বেগম। কোনো বোমা পিস্তলের খবর যেন না থাকে, আর নির্দেশ না মানলে কি হবে, ডিএমদের কড়া বার্তা জ্ঞানেশের। চাপে পড়ে পদত্যাগ করলেন বোস, বললেন ডাক্তারকে ফোন করলাম, তিনি বললেন। সংসদের শংসাপত্র পেয়েই পরবর্তী লক্ষ্য জানিয়ে দিলেন কোয়েল, বাবুল, রাজীব, রাহুল। কে কি বললেন? জ্ঞানেশ কুমার যখন কলকাতায়, ঠিক সেই সময় ভাটপাড়ার বিজেপি কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে হাওড়ায় নামলো র্যাব। নেতাদের বোঝাপড়ায় কিছু যায় আসে না, কংগ্রেস কর্মীদের পাশে চান শতরূপ। গ্রুপ ডির পরীক্ষায় নকল করার জন্য মোবাইল ব্যবহার করতে গিয়ে গ্রেপ্তার। ধর্মতলায় ধর্ণা মঞ্চের কাছে বিজেপির লিফলেট বিলির অভিযোগ, ভোট চোর বলে নিশানা মুখ্যমন্ত্রীর। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভায় বিতর্ক হলো না, কারণ বিরোধী সাংসদদের নতুন দাবি। কেন অনুপস্থিত মুখ্যমন্ত্রী, কেন অনুষ্ঠানে স্থান বদল, রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে নবান্নে কি রিপোর্ট পাঠালো শাহের মন্ত্রককে। মধ্যপ্রাচ্য পুড়ছে যুদ্ধের আঁচে, মাঝপথে ইন্ডিগোর দিল্লি ম্যানচেস্টার বিমান ফিরল রাজধানীতে। সংসদ ছেড়ে পালিয়েছেন ইরান যুদ্ধে নীরব প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ রাহুলের। দোষী প্রকাশ্যে, ভুক্তভোগী কেন আড়ালে, ছুঁতমার্গ ভেঙে আরজি করের অভয়ার ছবি পোস্ট পরিবারের। এপারে মাতৃভূমি লোকাল, ওপারে মাতৃভূমি ট্রেন, নারীদের সুবিধায় মমতায় অনুপ্রেরণা তারেকের। জমিদারদের সামনে মাথা নত করবেন না মমতা, দিল্লির দাদাগিরি রুখতে ধর্মতলায় গর্জে উঠলেন জয়া। কালীঘাটে মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা, তৃণমূলের ইতর বলে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর। বিস্ফোরক মহুয়া, যার দিদি সঙ্গে নেই তাদের বাংলায় থাকার অধিকার নেই, মন্তব্য ঘিরে চরম উত্তেজনা। পয়লা বৈশাখের পরেই রাজ্যে ভোট, নির্বাচন কমিশন নয় টিএমসি কে সময় বেঁধে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। স্পিকার অনাস্থা ইস্যু ছেড়ে আরব দুনিয়ার ফোকাস বিরোধীদের, সংসদের তেলের দাম নিয়ে সরব। দিল্লি থেকে আমলার ফোন, মোদী সরকারের বিরাট ষড়যন্ত্র ফাঁস করলেন অভিষেক, কি বললেন মমতা। সিভিক ভলেন্টিয়ারদের বেয়াদবির চরম সীমা, খোদ জনপ্রতিনিধিদের গায়ে হাত, উত্তাল হাবিবপুর। ময়নাগুড়ি ধূপগুড়ির পর এবার কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে। ইরানের পাশে থাকার বার্তা, অটুট সমর্থন ঘোষণা করে নতুন নেতা মোস্তফা খামেনেইকে অভিনন্দন পুতিনের। ইরান আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে, ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত। চারিদিকে বোমা পড়ছে, যত দ্রুত সম্ভব উদ্ধার করুন, ভিডিও বার্তায় আরজি, ইরানে আটক 2 বাঙালির। শাহ এসে যেখানে ওঠেন সেই ঘরেই জ্ঞানেশ কুমার কেন, কলকাতার কমিশনের হোটেল নিয়ে বিস্ফোরক অভিষেক। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। এসআইআর পর্বের শুরু থেকে বারবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার কলকাতায় এসে জ্ঞানেশ কুমার দফায় দফায় বৈঠক করে যাওয়ার পর নাম না করে কড়া আক্রমণ শানালেন মমতা। সোমবার সকালে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর জেলা শাসক এবং পুলিশ অফিসারদের মুখোমুখি হন জ্ঞানেশ কুমার। একের পর এক অফিসারকে এদিন রীতিমতো ধমক দেন তিনি। সেই নিয়ে এদিন ধর্ণা মঞ্চ থেকে সুর চড়ালেন মমতা। এদিন আধিকারিকদের সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার বলেন, জেলা শাসক হন বা পুলিশ কমিশনার, গাফিলতি দেখলে রেয়াত নেই, কেউ পালাতে পারবেন না। নির্বাচনের পর দোষী সাব্যস্ত হলে পদক্ষেপ তাদের বিরুদ্ধে অনিবার্য। নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ এলেও শেষ দেখে ছাড়বেন বলে জানিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার। এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল সহ একাধিক অফিসারকে এদিন নাম ধরে ধমক দিতে শোনা যায় নির্বাচন কমিশনারকে। মে মাসের পরেও ব্যবস্থা নেবেন বলে সতর্ক করেন তিনি। এই ধমক দেওয়ার বিষয়টি ভালোভাবে দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চ থেকে তিনি বলেন, যারা আজ অফিসারদের ভয় দেখাচ্ছে তারা মূর্খের স্বর্গে বাস করছে।
মে মাসের পর 2 মাস একটু বিরক্ত করবে, অফিসাররা ট্যাক্টফুলি হ্যান্ডেল করে নেবেন। এরপরেই তিনি বলেন, মে মাসের পরেও ব্যবস্থা নেওয়া হবে যেন সুপার গড, যেন স্পাইডারম্যান, বাচ্চাদের খেলা স্পাইডারম্যান যা ইচ্ছে তাই করতে পারতো। আর আপনি ভোটারদের ভোলাচ্ছেন, মে মাসের পর আপনি কোথায় থাকবেন? এদিন নার্কোটিক্স থেকে আবগারি সব দপ্তরে জ্ঞানেশ ধমকের মুখে পড়তে হয়। জ্ঞানেশ কুমার যখন শহরে তখন কমিশনের উদ্দেশ্যে মমতা বলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এত ভোট কেটেছেন, বিহারে তো হয়নি। সব এজেন্সির হাতে ভারতের গণতন্ত্র বলতে কিছু নেই, একটাই পার্টি, একটাই গ্রহ। সিইসি জ্ঞানেশ কুমারের বৈঠক করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার সঙ্গেই ছিলেন আফরিন বেগম এবং লোকসভার প্রাক্তন সদস্য তথা বর্ষিয়াম সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী। জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠকও করেন তিনি। সেখানে আফরিন পরিচয় দেন সেলিম। পাশাপাশি এও উল্লেখ করে নতুন ভোটারদের তালিকার নাম তোলার বিষয়টি জ্ঞানেশ কুমারের সামনে উত্থাপন করেছেন আফরিন বেগমই। কিন্তু প্রশ্ন কে এই আফরিন? আফরিন বেগম মূলত কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলের সঙ্গে বেশি যুক্ত বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সিপিএম এর রাজ্য কমিটির সদস্য আফরিন বেগম রাজনৈতিক উত্থান মূলত তার আইনজীবী পেশা এবং বামপন্থী গণ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার মধ্য দিয়ে। আফরিন বেগম পেশায় একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী। বিভিন্ন ফৌজদারি এবং সাংবিধানিক মামলায় তিনি আইনজীবী হিসাবে সওয়াল করেছেন। আইনজীবী মহলে আফরিন বামপন্থী আইনজীবী হিসাবে পরিচিত। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী আইনজীবীদের একটা বড় নেটওয়ার্ক রয়েছে। সূত্রের খবর, 2025 সালে সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে নতুন রাজ্য কমিটি গঠনের পর আফরিন কাজকর্মের সঙ্গে যুক্ত হন। সিপিআইএম উই আর হিয়ারিং বলে যে বিজ্ঞাপন দিয়েছিল তার মধ্যে দিয়েই সিপিএম এর কাজকর্মের সঙ্গে যুক্ত হন। সাধারণত রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হয় এমন কর্মীদের যারা দীর্ঘদিন সংগঠনে সক্রিয়, কোন বিশেষ ক্ষেত্র থেকে উঠে আসেন। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষ সংগঠক প্রতিকুর রহমানের তৃণমূলের যোগে সন্তানহারা হয়েছেন সেলিম। তবে এটাকে সিপিএম রাজনৈতিক জয় হিসাবেই দেখছে, কারণ প্রতিকুরের তৃণমূলে যোগদানের পর সাংবাদিক বৈঠকে সেলিম স্পষ্ট করে বলেছেন, সিপিএম অর্গানিক লিডারশিপ তত্ত্বে বিশ্বাসী। তিনি বলেন, নতুন প্রজন্মের কোনো নেতা বিজেপি তৃণমূলের কাছে নেই, যা আছে ভাড়া করা। একমাত্র সিপিএম এটা গর্ব করে বলতে পারে অর্গানিক লিডারশিপ। আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নতুন প্রজন্ম তৈরি করি, সর্বস্ব ত্যাগ করে লড়াই করে। সেক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, এইভাবে আফরিনের মতো আরো নতুন মুখকে সামনে আনতে পারে সিপিএম। বাংলায় আসার পর থেকেই ফুল ফর্মে ফুল বেঞ্চ। সারাদিন বৈঠক শেষে ফের একবার বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জেলা শাসকদের বৈঠকে ফের বার্তা কমিশনের, নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে, কোনো বোমা পিস্তলের খবর যেন না থাকে নির্বাচনে, পরিষ্কার জানিয়েছে কমিশন। সকালে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। সেখান থেকে তিনি বলেন, অন্য রাজ্যে এত হিংসা দেখা যায় না, বাংলাতে কেন ভোটের সময় এত অশান্তি? সব রাজনৈতিক দলগুলি আমাদের কাছে অভিযোগ করেছে, এবারে এইসব চলবে না। এরপর বেলা শেষে কমিশনের নির্দেশ, যথাসম্ভব বাজেয়াপ্ত করতে হবে বোমা পিস্তল। ডিএম, এসপি, সিপিদের কড়া বার্তা দেওয়া হয়েছে, নির্দেশ না মানলে শুধু আউট নয়, ডিপার্টমেন্ট প্রসিডিংস এর মুখে পড়তে হবে। শুধু কড়া নির্দেশ নয়, জেলায় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, সরাসরি প্রশ্নও করেছেন কমিশনের আধিকারিকরা। ভোটে হিংসা বা ভোটের পরে হিংসা কোনোভাবেই যাতে না হয়, নির্দেশ জ্ঞানেশ কুমারের। একই সঙ্গে ভুয়ো সংবাদ দেখলে এফআইআর করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিন যখন এসডিপিএম এবং পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক চলছিল, সূত্রের খবর সেখানে এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলকে কড়া ধমক দেন তিনি। নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড নেই কেন, সেই প্রশ্নের উত্তর শোনার পরই ক্ষুব্ধ জ্ঞানেশ বলেন, ভুল দেখলে প্রাতরাশের দাওয়াই দেওয়া হবে। এদিন শুধু আধিকারিক নয়, একই সঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেছে কমিশন। কেন তিনি আচমকা পদত্যাগ করলেন? রাজ্যপালের পদত্যাগ, সিভি আনন্দ বোসের ইস্তফার কারণ নিয়ে জল্পনা থামছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোসের পদত্যাগ নিয়ে মন্তব্য করছেন, কলকাতায় এসে ইস্তফার কারণ নিয়ে স্পষ্ট কিছু বলছেন না স্বয়ং আনন্দ বোস। সোমবার তার ইস্তফার কারণ নিয়ে প্রশ্ন ওঠে, চাপের মুখে ইস্তফা কিনা জানতে চাওয়ায় বাংলায় সদ্য প্রাক্তন রাজ্যপাল হেঁয়ালি রেখে বলেন, চিকিৎসক বলেছেন তার প্রেশার নর্মাল। এদিন তিনি আরো জানালেন, বাংলা ছেড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন। এদিন ইন্ডিয়ান মিউজিয়ামে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় সদ্য প্রাক্তন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। শনিবার মেট্রো চ্যানেলে ধর্ণা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিবি আনন্দ বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি, কিন্তু বলবো না। ভয় দেখানো হয়েছে, থ্রেট করা হয়েছে। আমি বলতে পারি, এদিন প্রাক্তন রাজ্যপালের কাছে জানতে চাওয়া হয়, রাজনৈতিক চাপেই কি তিনি পদত্যাগ করেছেন? হেঁয়ালি রেখে আনন্দ বোস বলেন, আমি চাপে পড়ে পদত্যাগ করেছি কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করব না।
তবে আমার প্রেশার সম্পর্কে জানতে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছি। উনি জানিয়েছেন আমার প্রেশার নর্মাল। বাংলায় রাজ্যপাল হয়ে আসার পর রাজ্যের মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করতে দেখা গিয়েছে আনন্দ বোসকে। বাংলায় বই লেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন। বাংলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে এদিন তিনি বলেন, বাংলার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আমি বারবার বাংলায় ফিরে আসব, বাংলার মানুষের সঙ্গে কথা বলবো, দেখা করব। কেরলের সঙ্গে বাংলাকে আমি নিজের ঘর মনে করি। আমি বাংলাকে ভালোবাসি। রবিবার বাংলায় এলেও লোকভবনে থাকছেন না আনন্দ বোস। গতকাল প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, অভিমানে লোকভবন যাননি প্রাক্তন রাজ্যপাল। এই নিয়ে আনন্দ বোস বলেন, যতদিন রাজ্যপালের পদে ছিলাম লোকভবনে থাকতাম। আমি মানুষের মাঝে মানুষের সঙ্গে থাকতেই পছন্দ করি, তাই অন্য জায়গায় আছি। বাংলার রাজ্যপাল হয়ে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু বিভিন্ন ইস্যুতে লোকভবনের সঙ্গে নবান্নের দূরত্ব বাড়ে। আনন্দ বোসকে নিশানা করেন মমতা। এদিন প্রাক্তন রাজ্যপালকে প্রশ্ন করা হয়, রাজ্য ছাড়ার আগে তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন? উত্তরে আনন্দ বোস বলেন, আমি যতদিন এখানে দায়িত্বে ছিলাম প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। 5টি আসন মনোনয়ন জমা দিয়েছিলেন 5 জনই, ফলে ভোটাভুটি যে হবে না তা নিশ্চিত ছিল। সেই মতোই ভোটাভুটি ছাড়াই রাজ্যসভা নির্বাচনে বাংলা থেকে 5 সাংসদ নির্বাচিত হলেন। তৃণমূলের 4 জন আর বিজেপির 1 জন। তৃণমূলের হয়ে রাজ্যসভায় পা রাখছেন বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিক। আর বিজেপির হয়ে রাজ্যসভায় যাচ্ছেন রাহুল সিনহা। বাবুল ছাড়া বাকি 4 জন প্রথমবার সংসদের সাংসদ হিসাবে পা রাখবেন। আর সোমবার সাংসদের শংসাপত্র হাতে পাওয়ার পরেই কোয়েল, বাবুল, রাজীব কুমার, রাহুল সিনহা তাদের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন। কে কি বললেন? এদিন বিধানসভায় এসে রিটার্নিং অফিসারের কাছ থেকে জয়ীর শংসাপত্র নেন 4 প্রার্থী। শুধু আসতে পারেননি তৃণমূলের মেনকা গুরুস্বামী, তার হয়ে শংসাপত্র গ্রহণ করেন অরূপ বিশ্বাস। এদিন রিটার্নিং অফিসারের ঘরে আরেকটি দৃশ্য দেখা গেল। করমর্দন করলেন বাবুল এবং রাহুল। ঘটনাচক্রে বাবুল সুপ্রিয় বিজেপিতে যোগদানের সময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন রাহুল সিনহা। মেনকা গুরুস্বামী ছাড়া বাকি 4 জনই শংসাপত্র গ্রহণ করে তাদের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন। এতে হাসি মুখে জয়ী চিহ্ন দেখান কোয়েল। তারপর বলেন, আমি সবার ভালোবাসা এবং আশীর্বাদ চাই। রাজ্যের হয়ে সংসদে কাজ করতে চাই। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে তাকে দেখা যাবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই প্রচারে দেখা যাবে। সংবাদ মাধ্যমের সামনে খুব বেশি কথা বলতে দেখা যায় না রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে। এদিন তিনিও শংসাপত্র হাতে নিয়ে ভিক্টোরি সাইন দেখালেন। তারপর বললেন, বড় সম্মান, বড় দায়িত্ব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। বাবুল সুপ্রিয় রাজ্যসভায় যাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানান জল্পনা চলছিল। এদিন জয়ীর শংসাপত্র হাতে নিয়ে তার রাজ্যসভায় যাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন বাবুল। বললেন, ডেরেক এবং ব্রায়ানকে বলেছিলাম আমার গানের একটি সেরা সময় 5টা বছর ছেড়ে দেওয়া হোক, সেজন্য তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে জানিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন। অন্যদিকে নিজের পরবর্তী কাজ নিয়ে বাবুল বলেন, কেন্দ্রের মন্ত্রী হিসাবে রাজ্যসভায় আমার যাতায়াত ছিল, ওটা আমার চেনা জায়গা। রাজ্যসভায় গিয়ে রাজ্যের কথা তুলে ধরবো। এদিন ফের নিজের পুরনো দল বিজেপিকে নিশানা করলেন বাবুল। বললেন, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে ভালো কাজ করেছিলাম, স্বীকৃতি পাইনি, পিছন থেকে ছুরি মারা হয়, দুঃখ পেয়েছিলাম। এদিন রাহুল সিনহার সঙ্গে হাত মিলিয়ে তিনি বলেন, এই সৌজন্যতা থাকা দরকার। মানসিকভাবে ভিতর থেকে 0.00% বিজেপির সঙ্গে নেই। আর প্রথমবার সংসদে পা রাখতে যাওয়া রাহুল সিনহা নিজের পরবর্তী লক্ষ্যও জানিয়ে দিলেন। বললেন, এক্ষেত্রে কাজ করেছি, প্রথমবার সংসদীয় ক্ষেত্রে কাজ করার সুযোগ পেলাম। স্বাভাবিকভাবে এটা নতুন ক্ষেত্র, তবে এটা রাজনীতির একটা অংশ, ফলে খুব বেশি সময় লাগবে না এই ক্ষেত্রে অভ্যস্ত হতে। আমি যে নিষ্ঠা এবং সততার সঙ্গে রাজনীতির ক্ষেত্রে কাজ করেছি, সংসদীয় ক্ষেত্রেও কাজ করতে পারবো। এদিন তৃণমূলকে নিশানা করেন রাহুল সিনহা। বলেন, গ্রামের সাধারণ মহিলারাও বলছেন, বাবা পরিবর্তন নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমরা শুধু দেখো যেন ভোটটা দিতে পারি আর গণনা ঠিকভাবে হয়, অর্থাৎ পরিবর্তন মানুষ করেই দিয়েছে। অন্যদিকে প্রথমবার সংসদে পা রাখা নিয়ে রাহুল সিনহাও নিজের পরবর্তী লক্ষ্য জানিয়ে দিলেন। বললেন, অন্তত ভালো লাগছে, আমি এতদিন রাজনৈতিক ক্ষেত্রে কাজ করেছি, প্রথমবার সংসদীয় ক্ষেত্রে কাজ করার সুযোগ পেলাম। স্বাভাবিকভাবেই এটা নতুন ক্ষেত্র, তবে এটা রাজনীতির একটা অংশ, ফলে খুব বেশি সময় লাগবে না এক্ষেত্রে অভ্যস্ত হতে। আমি যে নিষ্ঠা এবং সততার সঙ্গে রাজনীতির ক্ষেত্রে কাজ করতে পারবো, সংসদীয় ক্ষেত্রে কাজ করতে পারবো। এদিন তৃণমূলকে নিশানা করেছেন রাহুল সিনহা। বলেন, গ্রামের সাধারণ মহিলারাও বলছেন, বাবা পরিবর্তন নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমরা শুধু দেখো যেন ভোটটা দিতে পারি আর গণনা ঠিকভাবে হয়। অন্যদিকে আমি আসানসোলে লড়তে বলেই তখন খুশি ছিলাম, এখন তৃণমূলে গিয়ে কতটা খুশিতে আছি সেটা আমি বলতে পারবো না। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।